আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। তারেক রহমানকে ঠিক বেনজির ভুট্টোর মতো মেরে ফেলতে পারে জামাত। তারেক রহমানকে ভয় দেখানোর জন্য ওই ককটেল মারতেছে কিনা 300 ফিটে। দেখেন, 300 ফিট বলেন আর 600 ফিট বলেন আর হাদি বলেন আর পাকি বাদির পোলাদের কথাই বলেন, বর্তমানে বর্তমানে মৌলবাদীরা আওয়ামী লীগকে হটানোর পরে মনে করতেছে যে এখন বিএনপিকে, আওয়ামী লীগকে যদি হটাইতে পারে, বিএনপি তো তাদের দাঁতের বুদ্ধির কাছে কিছুই না। তো তারা বিভিন্ন, কখনো হাদিকে মারবে, কখনো আমার ভাবির পোলা কালাপাড়াকে মেরে ফেলবে, প্রয়োজনে ইউনুসকে মেরে ফেলবে, বুইরা খাটাসটাকে মেরে ফেলবে, কারণ এদের পক্ষে সবই সম্ভব। আপনি দেখলেন, আপনি যেটা বললেন, আপনি অত্যন্ত পোলাইটলি বললেন যে দিনে দিনে জামাতের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। আসলে স্পষ্টই পাওয়া যাচ্ছে। আপনি দেখেন, এরা প্রথমেই বলেছে যে মির্জা আব্বাস মারছে, তারপরে বলেছে বিএনপির কাজ, তারপরে বলেছে করেছে, তারপরে বলেছে ভারত করেছে, নেটো আর হলো আপনার আইডিএফ মানে ইসরায়েলের মোসাদকে আনাই কেবল বাদ রাখছিল, অথবা আরেকটা কাজ করতে পারতো, শেষ মুহূর্তে জিনের কথা বলতে পারতো। তাই তারা ওই পর্যন্তই ঠেকে গেছে। তো যেহেতু মানে কোনো কিছু ঘটার আগেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এটা সাইফুল বাতেন টিটো করেছে, এটা ইন্দ্রাণী করেছে, এটা ফরিদ করেছে, এই কাজটা আগেই তারা বলে ফেলে, তার মানেই তো বোঝা যায় এটা সন্দেহজনক। আমরা কিন্তু প্রথমেই বলি নাই জামাত করেছে। জামাত যখন এইভাবে বিভিন্ন জনকে দোষ দিয়েছিল তখন আমরা সন্দেহ করি, এখন আমরা সন্দেহ করি। আমরা কিন্তু জামাতের মতো বলি না যে এটা করেছে, এটা আইএসআই করেছে, আমরা এখনো বলি নাই, কিন্তু আমরা বলছি আমরা সন্দেহ করি। আর তারা ডিক্লেয়ার দিয়ে দিছে, কারণ জামাতের উপরে সূরা বগি ঠগি নাজিল হয়, আমাদের উপরে তো নাজিল হয় না, আমরা স্ট্রেট বলতে পারি না। তো আমার মনে হয় এতক্ষণে যা কিছুই ঘটতেছে বাংলাদেশে, ইউনুসকে দিয়ে পালিশ করে তারেক রহমানকে, আর জামাত এদিকে তাকে ওই যে ঝিকে মেরে বউকে, মনে করেন যে বউকে শাসন করা, এই বিএনপি কে এই কাজটাই করতেছে। কখনো হাদিকে মারবে, এরপরে দেখবেন আরো কত কিছু করবে, সুন্দর সুন্দর সমস্তই জামাতি পরিকল্পনায় চলতেছে। যেটা তারেক রহমানের কন্যা খালেদা জিয়ার নাতনি নিজে বলেছিলেন, আমরা এটা আগেও আলোচনা করেছি আপনার সাথে লাইভে, যে তারেক রহমানের কন্যা কি বলেছে, যেটা ইউনুস জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার। আসলে উনি তো সাহস করে বলতে পারেন নাই যে এটা জামাতেরই সরকার। আসলে জামাতেরই যেহেতু সরকার, তারা কখনো আগারটাও খাবে, কখনো গোড়ারটাও খাবে, কখনো নিজেরাই মরে যাবে, কখনো অন্যকে মারবে, মানে তারা যেভাবেই মারুক তারা ফয়দা হাসিল করবে। বিএনপি কে ভয় দেখানোর জন্য না, আমাদের সামনের ভাষায় বলে তরাশি বানানোর জন্য, তরাশি দেখানোর জন্য এই কাজটা করতে, এটা জানবো লোক বুঝতে পারছে। যেহেতু একটি আমরা মানি না মানি একটি বড় দলের তিনি বড় নেতা, তো তিনি আসলে অবশ্যই প্রভাব পড়বে। সে প্রভাব দুই দিকেই পড়তে পারে। একটা হচ্ছে দেশের সন্ত্রাস বেড়ে যেতে পারে, সেটা দুই দিক থেকে। একটা হলো জামাতি সন্ত্রাস বেড়ে যাবে তার বিরুদ্ধে, আর বিএনপিরা তারেক রহমান আসার পরে নিজেদের মনে করবে ক্ষমতায় তো কালকেই চলে যেতেছি, কালকেই তো আমাদের ভাইয়া প্রধানমন্ত্রী, তাই আমরা এখন যা ইচ্ছা তাই করবো। সেটাই বলতেছি, এরপরে তারা মনে করো ভাইয়া যেহেতু দেশে এসে গেছে, তাহলে আমরা তো ছেইয়া করে এখন ক্ষমতায় চলে গেছি। তখন এরা নিজেরা আত্মকলহে লিপ্ত হবে। এখন যখন এরা নিজেদের পেশি শক্তি এবং বিভিন্ন শক্তি প্রদর্শন করবে, তখন জামাতও বসে থাকবে না, শিবির বসে থাকবে না। যেমন আপনি যেটা বললেন, যেদিকে আমিও যাচ্ছিলাম, ক্যাম্পাস গুলো কিন্তু সহজে শিবির ছাড়তে চাইবে না। তখন শিবিরের সাথে, মানে তাদের আপন মায়ের পেটের খালাতো ভাইয়ের সাথে শিবিরের সাথে ছাত্র দলের ভয়াবহ ক্ল্যাশ হবে, ভয়াবহ। সেটা আমার ধারণা আপনি অনুমান করতে পারতেছেন। এবং এখানে কে জিতবে কি হারবে, এটা $1,000,000 কোশ্চেন। আর তারেক রহমান আসার পরে যে কাজটা সবচেয়ে বেশি বিপজ্জনক, এটা এটা জামাত নিজেদের জন্য থ্রেট হিসেবে নিবে। যেখানে আপনি সম্ভবত বলেছিলেন, আমার যতদূর মনে পড়ে, বা আরো দুই একজন বলেছে, কে আগে কে পড়েছে আই ডোন্ট নো, কেউ বলেছেন যে তারেক রহমানকে ঠিক বেনজির ভুট্টোর মতো মেরে ফেলতে পারে জামাত। এই সময়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে এদিকে কিন্তু বিএনপি অবশ্যই বড় দল, ছাত্র দল অবশ্যই বড় দল, কিন্তু ক্যাম্পাস কিন্তু আপনার ভাষায় না, শুধু এটা সত্য যে ক্যাম্পাস গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো, ডাবির মতো জায়গা তারা এগুলো দখল করে রেখেছে। সুতরাং তাদের সাথে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। যখন সাপ সাপুরের লড়াই, বিষয়টা হবে অনেকটা সাপ ও সাপুরের লড়াই। এই একদিকে বিএনপি অন্তর্কলহে লিপ্ত হবে, আরেকদিকে বিএনপি জামাতের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। দেশটা আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। নির্বাচন হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এখনো। যদি কেউ মনে করে ইলেকশন তো হবেই না, হবে সিলেকশন, কিন্তু সেই সিলেকশনের রেজাল্ট কি হবে আমরা জানি না। এমন কি কে কে কোথায় কি আপনি জানেন যে আজকে অলরেডি মাহমুদুর রহমান মান্না ভাইকে বিএনপিরা
ছাড় দিয়েছিল, সেটা কিন্তু রিট করে মামলা করে একেবারে কাচুদ লিঙ্গন করে দিচ্ছে মান্না ভাই। কিন্তু আমি জানতাম মান্না ভাইকে তারা ছাড় দিবে। আমি মান্না ভাইয়ের একজন একনিষ্ঠ ভক্তকে বলেছিলাম 3 মাস আগেই যে মান্না ভাইকে বিএনপির একটা আসন দিবে, কোনো সন্দেহ নাই। কারণ দিন শেষে দিবে, কারণ মান্না ভাইকে এই জন্য দিবে, বিএনপি তার যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে তাকে এমপি বানিয়ে নিয়ে তাদের সংসদকে, যদি হয় আর কি, তাদের সংসদকে একটু 2-4 জন ভালো লোক তো রাখতে হবে। কারণ সব হিরো আলম মার্কা, সব হাদি মার্কার লোক তো এবার সংসদে যাবে, যদি নির্বাচন হয় সব তারাই যাবে। তো 2-4 জন এরকম বিএনপি নেওয়ার চেষ্টা করবে। অলরেডি আমার জানা মতে 7-8টা আসনে বিএনপির আভ্যন্তরীণ কোন্দল শুরু হয়ে গেছে। যেমন কি জমিয়তে উলামা ইসলাম নাকি কি জানি, ইসলামের তো দেশ সব নাই। আমরা জানি ইসলামে একটাই, কিন্তু বাংলাদেশে আবার পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম বাংলাদেশে। মানে জহুরুল ইসলাম, টিটু ইসলাম, ইন্দ্রা ইসলাম, ফরিদ ইসলাম, মানে ইসলামের অভাব নাই বাংলাদেশে। তো ওই এক ইসলামের জন্য 8টা আসন দিয়ে দিয়েছে। এমনকি এইখানে রুমিন ফারহানের সংসদের আসন কোরবানি দিয়ে দিছে, আপনারা হয়তো জানেন। তো এরকম কোরবানি দিতে থাকবে বিএনপি। কিন্তু দিন শেষে যে ঘটনাটা ঘটবে আমার মতে, যে বাংলাদেশের জন্য আরো ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আসতেছে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ করে ওই যে দীপু দাসকে মারার পরে, দীপু চন্দ্র দাসকে মারার পরে বিশ্ব ব্যবস্থা কিন্তু, এই বিশ্ব কিন্তু বাংলাদেশকে এখন ভালো চোখে দেখতেছে না, ভারত আর ভালো চোখে দেখতেছে না। যে কোনো সময় তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে যা আমরা অনুমানই করতে পারতেছি না। ওই যে চিকেন নেক করতেছে না আমাদের এই বুইরা খারাস থেকে শুরু করে সব আদির লোকজন, এমনকি রিটায়ার্ড পার্সন আর্মির, তারপরে হুজুরেরা মুজুরেরা সবাই মিলে চিকেন নেক খাই বলে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে বাংলাদেশের বুকটা আবার চিন্তা করে দেয়, এই চিন্তিত আমি অস্থির আছি। আবার এইদিকে দেখবেন আপনি প্যানিক ভট্ট বলেন বা জামাতের যে প্রোপাগান্ডা টিম আছে, তারা কিন্তু অলরেডি ছড়িয়ে দিয়েছে যে তারেক রহমান ভারতের সাথে আপোষ করে বাংলাদেশে এসে ক্ষমতা নিতে আসতেছে। এই কথা কিন্তু তারা রটিয়ে দিয়েছে, এটা আপনারা অবগত আছেন। তো এই যে তাদের ত্রিমুখী সংঘর্ষ হবে এখানে, আর চতুর্মুখী, আওয়ামী লীগ তো বসে থাকবে না, আওয়ামী লীগও মাঠে থাকবে। আওয়ামী লীগ তো, ওরা মনে করতেছে যে আওয়ামী লীগ তো মাঠে নাই। আমরা ওরকম 16 বছর দেখছি বিএনপি মাঠে নাই, জামাত কোচিং সেন্টার ছাড়া কোথাও নাই। কিন্তু আমরা কি দেখলাম 5ই আগস্ট? ঠিক এরকম কোনো কিছু ঘটে যেতে পারে। মানে আসলে প্রেডিকশন করা বাংলাদেশ নিয়ে সবচেয়ে বিপজ্জনক অবস্থা। কারণ বাংলাদেশ কোন অর্থনৈতিক নিয়ম মানতেছে না, কোন রাজনৈতিক নিয়ম মানতেছে না, কোন কূটনীতি মানতেছে না। আপনি দেখেন বুইরা খাড়াইশ নোবেল লরিয়েট একজন প্রফেসর, সে বলে আর একটা দেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি থ্রেট করে। বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের উকিল আজকে নাকি কালকে বলছে, আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে, আমি দেখেছিলাম, নামটা ভুলে গেছি এখন। সে সরাসরি বলে দিয়েছে যে হিন্দুরা হলো বাংলাদেশের শত্রু। একটা মানুষ, সুপ্রিম কোর্টের একটা উকিল যখন এইভাবে কথা বলে, সে আবার ক্লিন শেপ দেখলাম, দাড়িওয়ালা টুপিওয়ালা হইলে একটা কথা ছিল। তো এই বিষয়গুলো আপনি একেবারে ছেলে খেলা মনে করেন না, যে এইখানে ত্রিমুখী চতুর্মুখী এই হামলা মামলা মারামারি কাটাকাটি হবে। কারণ এই দেশে কোন থিয়েটার তো দূরের কথা, মানে বাংলাদেশে কোটাই আলাদা এখন থিয়েটার মেয়েটা চাইতেছে না। এই দেশ এখন পুরোই ওয়াজ কালচার ছাড়া, ওয়াজ ছাড়া আর কোনো কিছু মঞ্চায়ন হবে না আপাতত। তো এই মুহূর্তে এই দেশে যে কাজটা বললেন যে ককটেল হামলা করলো এবং একজন মারা গেল, এটা কিন্তু একটা সিমটম। কারণ ছোট ছোট বিপদ মানে কি জানেন, আপদ মানে কি সামনে বড় বিপদ। কে বলতো ককটেল করছে, কয়েকদিন পরে গ্রেনেড ছুটতে পারে, চানাচুরের মতো বাদামের মতো গ্রেনেড ছুড়ে দিতে পারে, অস্বাভাবিক কিছু না। যে কোনো সময়টা ঘটে যেতে পারে এবং ঘটবে। আমি আবারও বলি, তারেক রহমানের কপাল আর বেনজির ভুট্টোর কপাল এক হয়ে যেতে পারে। এই ব্যাপার আমি বারবার এই জন্য বলতে চাই, আপনার সৈয়দ আশরাফ সাহেব, আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, তিনি বলেছিলেন যে কথাটা, এটা বারবার এই জন্য আমার মনে পড়ে। এবং আমার কেন যেন মনে হয় ডক্টর হুমায়ুন আজাদ আর সৈয়দ আশরাফ সাহেব বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পারতেছিলেন। ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে একদিন আসবে যখন মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকারেরা। এটা বিশ্বাস করেন, আমি কিন্তু ডক্টর হুমায়ুন আজাদের একজন ব্লাইন্ড সাপোর্টার, মানে একসময় ছিলাম মানে এখন না, কিন্তু এখন তো ব্লাইন্ড হই না কারোর প্রতি, সাপোর্টার থাকি, ব্লাইন্ড হই না। তখন বয়স কম ছিল, ব্লাইন্ড ছিলাম, তাই বলছি। তো তার আমি একনিষ্ঠ ভক্ত বলতে পারেন। সেই ব্যক্তিটি যখন এটা বলে, আমি মনে করেছিলাম স্যার এটা কি বলে, এটা কি করে সম্ভব। আর একটা কথার আপনিও হয়তো সম্ভবত সেই সমালোচকদের পাশে ছিলেন। ডক্টর হুমায়ুন স্যার বলছিল পাকিস্তান যদি ফুল নিয়ে আসে আমি তার কাছে যাবো না। এটা আমরা তখন কেউ কিন্তু তার এই কথার সমালোচনা করেছিলাম। কিন্তু আজকে কি প্রমাণ হচ্ছে যে পাকিস্তান আসলে ফুল নিয়ে, যেহেতু তারা পাখির খাবারের মধ্যে পাঠায় দেয় আফিমের বীজ, সুতরাং তারা ফুল নিয়ে আসলে তো বিশ্বাস করা যাবে না। এটা হুমায়ুন কথা সত্যি, যেটা আমরা সমালোচনা করেছি তখন তার ভক্ত হয়েও।
আর একটা হলো তিনি বলছেন মুক্তিযোদ্ধার বিচার করবে রাজাকার, এটা আমাদের তখন বিশ্বাস নেই, দেখেন ফলে গেছে। আর সৈয়দ আশরাফ সাহেব বলছিলেন যে মৌলবাদী শক্তি, তিনি ভদ্রভাবে ওই যে ভারতীয়দের মতো কূটনৈতিক ভাষায় বলেন নাই জামাত, মৌলভী, টুপিয়ালা, মাদ্রাসায় বলৎকারী মৌলভী, এগুলো নাম বলেন। উনি সরাসরি এক বাক্যে বলে দিয়েছেন যে মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক শক্তি, বিএনপি নয়। আমি বলতে চাই যে মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগ না, শুধু বাংলাদেশ না, বিএনপির জন্য বিপজ্জনক শক্তি। আজকে তা প্রমাণ হয়ে গেছে, বিএনপি এখন মুখোমুখি হবে, কারণ আওয়ামী লীগ তো এখন মাঠে নাই। এখন প্রতিদ্বন্দ্বী কে? কারণ এদের তো কারো আদর্শ নাই। জামাতের আসলে কোনো, যদিও অনেকেই বলে মওদুদি আদর্শ, না রে ভাই, মওদুদি আদর্শ তারা মান না। তাদের যে কোনো মিলে ক্ষমতায় যেতে হবে, তাদের কোনো আদর্শ নাই। পাকিস্তান প্রেম ছাড়া তাদের কোনো আদর্শ নাই। তারা তখন ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছু চেষ্টা করবে। ওই যে যেটা শুরুতে আপনারা দুইজনে বলেছেন যে ওয়ারিশ নিয়ে লেগেছে, বাপ বেটাই লেগে যায়, মায়ে ঝিয়ে লেগে যায় জমিনে। আর তো এইখানে ক্ষমতার কুর্সি কেউ কাউকে দিতেছে না। তো জামাত চিন্তা করবে যে যে আমাকে যে কোনো মূল্যে একটা চান্স আসছে 54 বছর পরে, যদি নিতে পারি। আর বিএনপি চিন্তা করতেছে কি রে হালায়, আমাদের ছাড়া তুই 17টা সিট পাস না, 3টা সিট পাস, সর্বোচ্চ বা 17, তা আমরা থাকতে তুই সিট নিবি। যেটা ইন্দিরা বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা মানি না মানি বিএনপি বৃহত্তর দল আওয়ামী লীগের পরে, তো তারা তো ক্ষমতায় যেতে চাইবে, এরাও ভাগা ছাড়বে না। সুতরাং এইখানে যে চাকু মারামারি, মুসারের মতো দূর থেকে ছুরি মারা, এগুলো ঘটতে থাকবে। এই ককটেল মারাটা এটা একটা বিপজ্জনক সিমটম। এবং এটা কিন্তু সোজাভাবে যদি সরল ভাবে আপনারা নেন, মানে আপনারা মানে আমরা মানে দেশের জনগণ যদি নেয় তাহলে ভুল করবে। এটা কিন্তু ড্রেন করলো, মানে তারা দেখাই দিল যে ককটেল মারছে, এরপরে অন্য কিছু মারতে পারে, এবং সেটা ঘটবে, খুব শীঘ্রই ঘটবে। হাদির আপন বড় ভাই সে সরকারের দিকে আঙ্গুল তুলছে যে আপনারাই আমার ভাইকে হত্যা করিয়েছেন, আবার এখন আপনাদের সময় নেয় 90 দিন, আপনারা করবেন বিচার। তার আপন ভাই বলতে সরকার করছে, আর হয়রা সরকার প্রপাগান্ডা মেশিন দিয়ে কি চালাইছে, যে ভারত করাইছে, করাইছে, আওয়ামী লীগ করাইছে, ওই শাহিন চেয়ারম্যান করাইছে। হয়রাস চেক, ওই ফয়সালের বাড়ির যে চেক সবগুলো পাকিস্তানের 2টা ব্যাংকের চেক। এখন আবার কেউ জ্যাকব মিল্টন নামে একজন কালকে বললো যেগুলো সব ঢাকা ব্যাংকের চেক। তাহলে এখানে আওয়ামী লীগ কোথার থেকে আসে? এটা পুরো প্ল্যান, ফুল প্ল্যানিংটা হচ্ছে ইলেকশন হবে না, ইলেকশন না করানোর জন্য এই অবস্থা। আবার এর ভিতরে যেহেতু পাকিস্তানের আইএসআই এখানে জড়িত, তারা হয়তো ভারতকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশ থেকে 2-4টা ককটেল বিস্ফোরণ ঘটাই দিতে পারে ভারতের দিকে, যাতে এইটা ঘটাইলে তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে ভারত বাংলাদেশে আক্রমণ করুক, ওরা ওখানে পাঞ্জা ইয়েতে যাবে, কি বলে এই যে কাশ্মীরের কাছে আক্রমণ করবে। পাকিস্তানের প্ল্যান হয়েছে এটা যে ভারত ওই দিক থেকে কিছু সৈন্য নিয়ে আসুক, ওদের জন্য সুবিধা কিছু আক্রমণ করতে, এরপর বাংলাদেশের উপরে ভারত স্ট্রিম রোলার চালাক, তাদের পাকিস্তানের কোনো সমস্যা নেই। তো পাকিস্তান চাইতেছে এইটা, আর এইটাতে সমর্থন যোগাইতেছে আমাদের দেশের কিছু মাথা মোটা লোকজন। ওই যে একসময় কথা বলছিল না, যেমন এই ফারাক্কাবাদের বিপরীতে ফারাক্কাবাদ তুলবে, এটা কথা এখনো রেডি হয়েছে কিনা জানি না, এখনো আরো অনেক বাদ তুলবে। অনেকে আবার বলে যে বিদ্যুৎ আদানি বন্ধ করে দিলে কি হবে, আমরা চলতে পারবো। ওই সবাই দোকান থেকে পলিথিন করে বিদ্যুৎ কিনবে, যে ভাই 2000 টাকার বিদ্যুৎ দেন, পলিথিন করে বাইন্দা রাখবে খাটের তলায়, যখন দরকার হবে 1 সিমটি করে নিয়ে চালাইবো। এগুলো হচ্ছে যে কিছু মাথা মোটা ছাপড়ি মার্কা পোলাপাইন আছে, অশিক্ষিত পোলাপাইন, যারা জয় জগানন্দন ঘটিবাটি বন্ধন, যাদের অবস্থা, যারা বঙ্গ এই শব্দটা লিখতে ওদের অঙ্গ পুরা ফাইটা জায়গা, এই সমস্ত পোলাপাইন এমন বক্তৃতা বিবৃতি দিয়া বেড়ায়। আপনাদের কাছে খুব ভালো লাগে, ও তালি মারেন। এইটা চিন্তা করেন না যে ভারতের পুরা ভারত বাদ দেন, এক স্টেটের সাথে যুদ্ধ করে তো আমরা পারতাম না, 3 ব্যাটালিয়ন যুদ্ধ করলে তো পারবো না। আমাদের সেনাবাহিনীর যদি এত হেডাম থাকতো যুদ্ধ করার, তো যাক না, বর্ডারে যাক আমার দাগায় দেখ 2-4টা, আমরাও দেখি একটু ভাই, কারণ যুদ্ধ দেখিনি বহু বছর হয়েছে বাংলাদেশ, 2-একটা যুদ্ধ তো দেখা দরকার। তো ওই যে ছাত্রী মার্কার সৈনিক যারা আছে, যারা শয়নে স্বপনে ওই ভুয়া গাছবাতুলহীন দেখে, আমাদের যে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র 53 বছরে যারা একবারও আমাদের দেশের দিকে কুদৃষ্টি দেয়নি, সেই রাষ্ট্রটির সাথে পায়ে পা দিয়ে একটি যুদ্ধ বাঁধানোর অসনিস চেষ্টা চলছে। আজকে আমি মূলত এই ভারত এবং বাংলাদেশের যে এই সমস্যা, এর সমাধান কি এবং কোথায় যাচ্ছি আমরা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে 1971 সালে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়, আমাদের এই সমস্ত মুক্তিযোদ্ধারা গিয়ে
ভারতে আশ্রয় নিয়েছিলেন। আপনারা জানেন ভারতের অস্ত্র, ভারতের অর্থ এবং ভারতের ট্রেনিং, তারপরে বাংলাদেশি যুদ্ধ, ভূখণ্ড ভারতের, যুদ্ধ বাংলাদেশি। তারপর প্রায় 8.5 মাস যুদ্ধ চলার পর দেখা গেল যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমেরিকা এবং চায়না কুদৃষ্টি দিয়ে এখন অন্যভাবে আমাদের স্বাধীনতার যে তৃষা, আমাদের স্বাধীনতার যে পিপাসা, সেটাকে অন্যভাবে রুদ্ধ করার চেষ্টা করছে। আমেরিকা একটি সত্য নৌবহর পাঠালো। আমেরিকার সত্য নৌবহরটি আরব সাগর পর্যন্ত আসলো। আসার পর জাতিসংঘ রেজলিউশন করার চেষ্টা করলো, একমাত্র রাশিয়া সেটাতে ভ্যাটো দিল। তারপর দেখা গেল এখন যদি আমেরিকার সেনাবাহিনী ভারতের বন্দরে বা বাংলাদেশের বন্দরে এসে যদি ঘাঁটি গাড়ে, আর চায়না এবং আমেরিকার শক্তি নিয়ে যদি এই বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তান বাহিনী যুদ্ধ শুরু করে, হত্যাযজ্ঞ শুরু করে, তাহলে বাংলাদেশের পক্ষে এই স্বাধীনতা অর্জন করাটা খুব কঠিন হয়ে যাবে। আপনারা জানেন এই বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। তখন এই ভারত মহাসাগরে আমেরিকার সত্য নৌবহর আসার আগেই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা ঝুঁকি নিতে চাইলেন। তো ঝুঁকি নিতে গেলে ভারতের ভূখণ্ড ঝুঁকির মধ্যে পড়ে। তখন তারা রাশিয়ার সাথে একটি মৈত্রী চুক্তি করলেন যে যদি ভারত আক্রান্ত হয় রাশিয়া তাদের পাশে এসে দাঁড়াবে। এই মৈত্রী চুক্তিটা করার পরে এই 6 ডিসেম্বর এসে ভারতের বাহিনী সরাসরি বাংলাদেশি সেনাবাহিনীর সাথে পাকিস্তানের বিরুদ্ধে অংশগ্রহণ করে। আর এই 10 দিনের ভেতরে বাংলাদেশটিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করে। তার মানে হচ্ছে মূলত বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের মুক্তি বাহিনী, বাংলাদেশের জনগণের আন্দোলনটা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে যখন আন্তর্জাতিক একটা খেলা এখানে শুরু হয়ে যায়, তখন ভারত এই বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য নিজের সেনাবাহিনী বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন, দিয়ে যুদ্ধ করে এই দেশটি জয়লাভ করেছিলেন। এখন খেয়াল করে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডের প্রতি, এই সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির প্রতি, এদেশের নদী, এদেশের খাল বিল গ্রাম গঞ্জের প্রতি যদি ভারতের কোনো লোভ থাকতো, তাহলে 1971 সালের পর ভারত কিন্তু তার সেনাবাহিনী উঠিয়ে নিতেন না। বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 সালে যখন ব্রিটেন হয়ে যখন পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসেন, তিনি প্রথমে ভারতে এসেছিলেন। ভারতে এসে ইন্দিরা গান্ধীকে বললেন যে 26শে মার্চ আমার স্বাধীনতা দিবস, সেই দিবসের আগে আপনি আপনার সেনাবাহিনী উইথড্র করে নেন। ইন্দিরা গান্ধী কিন্তু সেই কথা মতো 26শে মার্চের আগে বাংলাদেশ থেকে ভারতের সমস্ত সেনাবাহিনীকে তুলে নিয়েছিল। তারপরে আসেন বাংলাদেশ। এই 53 বছরে বাংলাদেশের কোনো একটি গ্রাম, কোনো একটি পাড়া, এক খণ্ড ভূমি ভারত কখনো দখল করে নিয়েছে, এরকম কোনো নজির ইতিহাসে আমরা কখনো শুনিনি। আপনারা দেখেন বাংলাদেশের সাথে ভারতের ইন্দিরা এবং মুজিব একটা চুক্তি হয়েছিল, বেরুবাড়ি, আঙ্গরপোতা, দহগ্রাম, ছিটমহল যে আছে, এই ছিটমহলগুলার বিনিময় করার জন্য, অর্থাৎ ছিটমহলের মানুষের রাজনৈতিক আইডেন্টিটি, পলিটিক্যাল আইডেন্টিটি দেওয়া এবং ছিটমহল সমস্যার সমাধান করার জন্য। কিন্তু ভারতের পার্লামেন্ট সেটি রেকটিফাই হয়নি বঙ্গবন্ধু হত্যার পর। তারপরে মোদী সরকার 2021 বা 22-এ এসে সেটিকে পাশ করিয়ে দিলেন। দেওয়ার পর ভারতের ভেতরে বাংলাদেশের যে পরিমাণ ভূমি রয়েছে এবং বাংলাদেশের ভেতরে ভারতের যে পরিমাণ ভূমি রয়েছে, এটার মধ্যে 1500 হেক্টর ভারত বেশি পায়। ভারতের মোদী সরকার বললেন এই 1500 হেক্টর বাংলাদেশকে দান করে দিলাম। বাংলাদেশকে 1500 হেক্টর দান করে সীমারেখাটি সঠিকভাবে ঠিক করে ভারত সমাধান করে দিল। তার মানে দেখেন, যখনই কোনো সমস্যা বাংলাদেশের সাথে হয়েছে ভারত কিন্তু ছাড় দিয়েছে, বাংলাদেশকে কম দেয়নি। এক দ্বিতীয় আরেকটি ঘটনা দেখেন, বাংলাদেশের যে তালপট্টি নামক যে এরিয়াটি আছে, ওই সীমানা অঞ্চলে ভারত 1947 সাল থেকেই 25,000 স্কোয়ার কিলোমিটার সমুদ্র সীমা তাদের দাবি করে সেটা দখলে রেখেছিল। এই মোদী সরকারের সময়ে 2016 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদী সরকারকে বললেন, দেখেন এটা নিয়ে দুই দেশের মধ্যে একটা
মনোযাতনা আছে। একটা কাজ করেন, আমরা থার্ড কান্ট্রিতে একটা আরবিট্রেশন করি। আরবিট্রেটররা যদি বলে আপনারা নিয়ে যান, আর যদি বলে যে না এটা বাংলাদেশের ভূখণ্ডে পড়বে, তাহলে আপনারা ছাড় দিবেন। তখন মোদি কিন্তু রাজি হলেন। তারপরে আপনারা জানেন জার্মানিতে এবং নেদারল্যান্ডে দুইটা জায়গায়, একটা বার্মার সাথে আরেকটা ইন্ডিয়ার সাথে আমাদের একটা আরবিট্রেশন হলো। সেই আরবিট্রেশনে আরবিট্রেটররা ঘোষণা দিলেন যে 20,500 কিলোমিটার বাংলাদেশ পাবে আর 4,500 কিলোমিটার ভারত পাবে। ভারত সেটা মেনে নিছে। মেনে নিয়ে এই 75 বছর দখলে থাকা সমুদ্র সীমাটি বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। তাহলে আপনারা বোঝেন, ভারত একটি বড় রাষ্ট্র, শুধু অর্থনৈতিকভাবে বড় তা না, সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক যে গুরুত্ব, এই গুরুত্বের দিক থেকে ভারতের সাথে আমাদের যায় না। কিন্তু তারপরেও ভারত আমাদেরকে সহানুভূতি দেখিয়েছে। আমাদের দেশ, আমরা বলি নদীমাতৃক দেশ, নদী যার মাতা। বাংলাদেশের মা হচ্ছে নদী, আর নদীর মা হচ্ছে ভারত। কারণ আমাদের যে 54টি নদী, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, যত নদী আমাদের রয়েছে, এই সমস্ত নদীর উৎপত্তিস্থল ভারত। দু একটা নদী চায়নায় উৎপত্তি, তাও চায়না থেকে আসতেও ভারত হয়ে এসছে। আর বাকি সব ভারত এবং হিমালয়ে উৎপত্তি হয়েছে, ভারতের ভূখণ্ডের উপর দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই বাংলাদেশের মা যে নদী, এই নদীর মালিকানা আমাদের, কিন্তু এই নদীর মা ভারতের। এই ভারত যদি এখন দেখেন, খেয়াল করে দেখেন, ভারতের কিন্তু অর্থনৈতিক সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে। পানির ব্যবহার, বহুমাত্রিক ব্যবহার মানুষ এখন শিখে নিয়েছে। ভারত যদি এইসব নদীর পানি প্রত্যাহার করে, বাংলাদেশের পক্ষে কখনো ভারতের সাথে যুদ্ধ করে এইসব নদীর পানি বাংলাদেশে নিয়ে আসা সম্ভব না। কিন্তু ভারত সেটা করছে না। দু একটা নদীতে পারাক্ষাতে বাদ দিয়েছে, গঙ্গা নদীতে। তারপরেও কিন্তু এই বাঁধের সাথে আমাদের পানির জন্য হাহাকার ছিল। আমরা অনেককে লং মার্চ করতে দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা লং মার্চ করেনি। বন্ধুত্বের নিদর্শন দেখিয়ে ভারতের সাথে বসেছে। বসে 98 সালে একটি পানি চুক্তি করেছিল, যেই পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছরের সেপ্টেম্বর মাসে, 2026 সেপ্টেম্বরে। তাহলে আপনারা বোঝেন যে এই 26 সেপ্টেম্বরে ভারত যদি এই গঙ্গার পানি চুক্তিটি নবায়ন না করে, তাহলে বাংলাদেশের হার্ডিন স্প্রিংসের নিচ দিয়ে যে আগে এই ট্রাক চলতো, সেই ট্রাক আবার চলতে শুরু করবে। খাদ্য উৎপাদন বিশাল ঘাটতি হবে, রবি শস্য উৎপাদনে বিশাল ঘাটতি হবে। বাংলাদেশ যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল, সেটা আবার ধূলিসাৎ হয়ে যাবে। তার মানে ভারত আমাদের চারপাশে অবস্থিত একটি দেশ। এই দেশের 3 পাশে, এই দেশের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশকে 18 কোটি মানুষ নিয়ে তার এই সুজলা সুফলা ভূমির উর্বরতা ধরে রাখা কোনোভাবেই সম্ভব না। এখন বাংলাদেশের যারা ভারতের বিরুদ্ধে জিহাদ করছে, ওই শাহরিয়ার হাদিদের মতো যারা গলা চিল্লাচ্ছে, তারা আসলে কারা? ওরা হচ্ছে 1971 সালে যারা পরাজিত হয়েছে তাদের বংশধর। অর্থাৎ ওরা বাংলাদেশ চায়নি, বাংলাদেশের স্বাধীনতাও চায়নি। 47-এ তারা পাকিস্তান চায়নি, আর 71-এ বাংলাদেশ চায়নি। তারা আবার ভারতে ফিরে যেতে চায়। কারণ গাজওয়াতুল হিন্দ নামে তারা একটা জঙ্গি সংগঠন করে সমগ্র ভারতবর্ষে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে চায়। তাই তারা এই ভারতের সাথে পায়ে পা দিয়ে এই যুদ্ধ শুরু করেছে। তারা শুধু ভারতের সাথে যুদ্ধ শুরু করেছে তা না, আপনারা দেখেন তারা শুরু করেছে হিন্দু নিধন। হিন্দু মানুষ হলে তাকে পুড়িয়ে হত্যা করা। এই যে হিন্দুকে পুড়িয়ে হত্যা করা হলো, দীপু দাসকে, তার বিদায়ী আপনার মাগফিরাত কামনা করি, তাকে এইভাবে মরতে হলো এই স্বাধীন বাংলাদেশে কোন যুক্তিতে? কেন? সে তো কিছুই বলে নাই। এই শাহরিয়ার হাদি যেভাবে এখানে সেখানে দুর্ব্যবহার করেছে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এটা সমাজের একটা প্রজন্মকে নষ্ট করে দিয়েছে, এই নষ্ট হাদির মতো এই কিন্তু কিছুই কখনো বলে নাই, তারপরেও তাকে হত্যা করা হয়েছে। এখন এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, ভারত ধরে নিয়েছে, ভারত বুঝতে পেরেছে যে পাকিস্তানের বাহিনী বাংলাদেশে ঢুকে গেছে। কার সহযোগিতায়? এই জামায়াতে ইসলামের সহযোগিতায়, এই উগ্র মৌলবাদীদের সহযোগিতায় এই জামায়াতে ইসলামী বাংলাদেশে অলরেডি পাকিস্তানের ক্যাম্প শুরু করে দিয়েছে এবং এটা দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে চায়। এই যুদ্ধ করতে গেলে ভারতের বর্তমান যে অবস্থা, বাংলাদেশের যে চারপাশ, আসামে, ত্রিপুরায় এবং শিলিগুড়িতে আপনি যা দেখেন, সেখানে ভারত বিশাল সৈন্য সমাবেশ করেছে। ভারত যদি সিদ্ধান্ত নেয় যে তারা সীমানাকে সোজা করে ফেলবে, তাহলে আপনাদের লালমনিরহাট,
কুড়িগ্রাম, গ্রেটার রংপুর, দিনাজপুর, কুমিল্লা, চিটাগং, নোয়াখালী ভারত কিন্তু সোজা করে নিয়ে নিবে। আর এটা যদি চলে যায় বাংলাদেশের 1/3 ভূমি এবং সিলেট সহ 1/3 ভূমি বা 2/3 ভূমি অথবা 1/3 কমের দিকে চলে যাবে ভারতের পেটের ভিতরে। আপনি যুদ্ধ করবেন? যুদ্ধ করেন। ভারতের সাথে যুদ্ধ করার মতো কোনো সামর্থ্য বাংলাদেশের নেই এবং থাকার কথাও না। কারণ হচ্ছে দেখেন, ভারত হচ্ছে 150 কোটি মানুষের দেশ। তাদের যোদ্ধা, তাদের রিজার্ভ ফোর্স, তাদের পুলিশ, আনসার, বর্ডার সিকিউরিটি গার্ড সব কিছু মিলিয়ে প্রায় 1.5 কোটি মানুষ যুদ্ধ করার জন্য তৈরি। আর আপনার আছে কি 1,80,000 সেনাবাহিনী আর 1,80,000 পুলিশ বাহিনী। এই 3-4 লাখ আনসার মানসার মিলিয়ে আপনি যদি যুদ্ধে যান, ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশের 3 দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করা শুরু করে, তারপরেই কিন্তু আপনার বাহিনী পেশাবের তলে ডুবে যাবে। তাহলে এখন বুঝতে হবে ভারতের সাথে কি আমাদের সমঝোতা দরকার, ঐক্য দরকার, নাকি যুদ্ধ দরকার। আপনাকে বুঝতে হবে স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করা, আমরা সামাজিকভাবে আমাদের সমাজকে উন্নত করা, আমাদের মানুষের জীবন মান উন্নত করা, আমাদের শিক্ষাকে উন্নত করা, ট্রান্সপোর্টেশনকে উন্নত করা, মানুষের জীবনের মান বৃদ্ধি করা। এই জামাতে ইসলামী, এই মৌলবাদী গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী কখনো এটা চায় না। তারা চায় এই সমাজে সবসময় একটা পেতনা তৈরি করে রাখতে। আর এই পেতনার ধারাবাহিকতায় ভারতের সাথে আজকে পায়ে পা দিয়ে যে সংগ্রাম, যে আন্দোলন বাংলাদেশে এই শাহহাদিরা শুরু করেছে, সেটা সমাধান করতে গেলে বাংলাদেশ তার অর্ধেক ভূখণ্ড হারাবে। এই ভূখণ্ড উদ্ধার করার জন্য আমেরিকাও আসবে না, চায়নাও আসবে না, আর জামাতের বাপ দাদা যারা পাকিস্তানে আছে তারাও আসবে না। আসুন, ভারত একটি মহান জাতি। এদের 6,000 বছরের সভ্যতার ইতিহাস, সিন্ধু সভ্যতার ইতিহাস। এই ভারতবর্ষের মানুষেরা সভ্য, ভদ্র, ভালো ছিল বলেই আরব থেকে মুসলমানরা এসে ধীরে ধীরে এখানে বসতি স্থাপন করেছে, পরিবার তৈরি করেছে এবং নিজেদের রাষ্ট্র তৈরি করেছে। ভারতের মানুষ যদি শুরু থেকেই বৈরীভাব হতো, হিন্দু বৌদ্ধ যারা আছে তারা যদি শুরু থেকেই টলারেন্স না হতো, তাহলে এই ভারতবর্ষে মুসলমানের এত বিকাশ ঘটতো না। মুসলমানেরা এই বিকাশমান জাতি হিসেবে দুটি রাষ্ট্র তৈরি করতে পারত না। ভারতের মানুষ সহনশীল এবং অন্য মতের প্রতি, পথের প্রতি তাদের যে শ্রদ্ধা ছিল, বহু জ্ঞানী, গুণী, ঋষি এই ভারতে জন্ম হওয়ার কারণে তারা শ্রদ্ধাশীল ছিল। তাদের বই ছিল, তাদের সাহিত্য ছিল, তাদের কবিতা ছিল, গল্প ছিল, গান ছিল, তাদের সামাজিক ধারাবাহিকতা ছিল। এই সিন্ধু সভ্যতার অববাহিকায় এই মুসলমানের যে আজকের অবস্থান, এই অবস্থানের মূল কারণ হচ্ছে হিন্দুদের বদান্যতা। আর সেই হিন্দুদেরকে মুসলমান নামের এই জামাতিরা, এরা আসলে মুসলিম বলে বিশ্বের বেশিরভাগ আলেম মনে করে না, এই মৌদুদিবাদকে একটা পেতনাবাদ মনে করে। এরা এই হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ পোষণ করে। এই বিদ্বেষ পোষণের কারণে এই দুইটা জাতির মধ্যে নানানভাবে সংগ্রাম লেগে আছে। পাকিস্তান এবং ভারতের যুদ্ধ চিরদিনের। মূল সমস্যা একটাই, ধর্ম। হিন্দুদের ধর্মকে মুসলমানরা ঘৃণা করে, মুসলমানদের ধর্মকে কিন্তু হিন্দুরা ঘৃণা করেনি। যদি করত, 1200 সাল থেকে 1800 সালের ভিতরে এত মুসলমান এই দেশে কখনো হতো না। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ কোনটি? ভারত। আপনি যদি যান, খবর করে দেখেন, ইন্দোনেশিয়া কাগজে কলমে থাকলেও 29 বা 30 কোটি মুসলমানের দেশ যদি ইন্দোনেশিয়া হয়, ভারতে প্রায় 32 কোটির মতো মুসলমান আছে। এই মুসলমান প্রতিদিন বাড়ে। কই, ভারত থেকে তো মুসলমান বাংলাদেশে আসে না, বাংলাদেশ থেকে হিন্দুদেরকে যেতে হয়। কারণ বাংলাদেশে হিন্দুদেরকে দলমত নির্বিশেষে নানান জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করা হয়। যেই প্রেশারের কারণে থাকতে না পেরে অনেকে বাপদাদার বিটা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। আর ভারতে যে 32 কোটি মুসলমান, এদেরকে কিন্তু বাংলাদেশে আসতে হয় না। বিহারে যান অসংখ্য মুসলমান, আসামে যান অসংখ্য মুসলমান, কলকাতা যান অসংখ্য মুসলমান, হায়দ্রাবাদে যান অসংখ্য মুসলমান। তাইলে এই মুসলমানরা যদি ভারতে বসবাস করতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, থাকতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, দিনের পর দিন ওদের পরে কোনো অত্যাচার নির্যাতন না থাকে, তাহলে বাংলাদেশের এই কুলাঙ্গাররা কেন হিন্দু ধর্মের মানুষের প্রতি এই
অত্যাচার নির্যাতন করে। তবে এটা সত্য, ভারতে যে একবারে মুসলমানের প্রতি কোনো ধরনের বিরাগ নেই, আছে, বিরাগ না থাকার কোনো কারণ নেই, আছে। মানুষ যেখানে আছে কিছু কিছু সমস্যা সেখানে থাকবে। যেই দেশে মুসলমানের শুধু মুসলমানদের, যেমন পাকিস্তানের আরেকটি অঞ্চলের সাথে যুদ্ধ চলছে। এই যে বাংলাদেশের মানুষ বিরাগ হয়েছে কেন? আমরা তো মুসলমান ছিলাম, পাকিস্তানের লোকে বিরাগ হয়েছে না? হয়েছে। এটা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামী এবং জঙ্গি অন্যান্য যেসব সংগঠন আছে তারা ভারত বিরোধিতাকে তাদের একটা আদর্শ হিসেবে নিয়েছে। এই আদর্শটা হচ্ছে মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে। যেমনটা আমি বলছিলাম যে প্রথম দিক থেকে যদি হিন্দুরা যদি স্ট্রং ভাবে মুসলমান ধর্মের বিরোধিতা করত, তাহলে এই দেশে ইসলাম প্রসার হতো না। আসুন, যুদ্ধ নয়, এই ভালো একটি প্রতিবেশী, এই বন্ধুপ্রতিম, সংস্কৃতিবান, বুদ্ধিভিত্তিক চেতনার সমাজের একটি প্রতিভূ হচ্ছে ভারত। সেই মহাভারতের সাথে আমাদের এই সমস্যাটিকে আলোচনার ভিত্তিতে সমাধান করে দুটি রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে আমরা সহাবস্থান করি। যুদ্ধ নয়, শান্তি চাই।